সালামু আলাইকুম। কেমন আছো সবাই? দেখো, আমি তোমাদের সামনে আবার একটা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আজকের ক্লাসটাও বাস্তব সংখ্যা সম্পর্কে এবং বাস্তব সংখ্যা এক অনুশীলনীর তোমার 9 নম্বরের অঙ্কগুলো। প্রমাণ করো যে √5, √7, √10 একটি অমূলদ সংখ্যা। আমাকে যদি কোনো একটা সংখ্যা অমূলদ সংখ্যা প্রমাণ করতে বলে, তাহলে আমাদের কিভাবে ম্যাথটা করতে হবে সেই বিষয়টা আজকে তোমাদের কাছে ক্লিয়ার করব। দেখো, যে কোনো সংখ্যা তোমাকে যদি বলে অমূলদ সংখ্যা কিনা প্রমাণ করো, তাহলে তোমার প্রথম কাজটাই হচ্ছে ওই সংখ্যাটাকে আগে মূলদ হিসেবে কল্পনা করে নেওয়া। যদি দেখো মূলদ হিসেবে ধরে নেওয়ার পরে তার কার্যকলাপ গুলো মূলদের মতো নয়, বা তুমি যেটা ধরে নিচ্ছ সেটা ফুলফিল করছে না, তাহলে বুঝবা সেটা আমি যেটা ধরছি সেটা ভুল। তার মানে সেটা মূলদ নয়, সেটা হবে কি অমূলদ। তাহলে আজকে আমরা প্রমাণ করব √5 দিয়ে। বাকিগুলো তোমরা আশা করি নিজেরাই বুঝতে পারবা। খালি 5 এর জায়গাতে 7 বসাই দেবা আর 10 বসাই দিলে আমাদের এই প্রমাণগুলো হয়ে যাবে একই সাথে। তো আমরা প্রমাণে যাই। দেখো, প্রমাণ করব √5 একটি অমূলদ সংখ্যা। যথারীতি আমরা ধরে নিয়েছি যে √5 একটি মূলদ সংখ্যা। যে √5 একটি কি সংখ্যা ধরে নিলাম? মূলদ। আর আমরা জানি সকল মূলদ সংখ্যা অবশ্যই p/q এর সমান হয়। তাহলে √5 এই যে p/q এর সমান হবে। এবং এখানে পি আর কিউ এর পরিচয়টা খুবই মূল্যবান। পি আর কিউ এর পরিচয়টা কি? পি ও কিউ পরস্পর পরস্পর সহমৌলিক হতে হবে। সহমৌলিক সংখ্যা। এবং আরেকটা কাজ অবশ্যই হতে হবে, সেটা হচ্ছে কিউ এর মানটা 1 এর চাইতে বড় হতে হবে। এখানে যে আমরা √5 p/q এর সমান ধরে নিলাম, সেখানে অবশ্যই তোমাকে পি ও কিউ পরস্পর সহমৌলিক সংখ্যা হতে হবে এবং কিউ এর মানটা 1 এর চাইতে বড় হতে হবে। এখন আমাদের জানার বিষয়টা হচ্ছে যে স্যার, সহমৌলিক বিষয়টা কি? সহমৌলিক মানে হচ্ছে এখানে এমন জোড়ার দুইটা অঙ্ক থাকবে যে অঙ্কগুলোর গুণনীয়ক গুলোর মাঝে বিশেষ কিছু সম্পর্ক বিদ্যমান থাকবে। তাহলে আসো আমরা আগে সহমৌলিকের বিষয়টা ক্লিয়ার হয়ে নিই। ধরো সাপোজ তোমাকে স্যার দিয়েছে 3 আর 7, আর আরেকটা জোড়া দিয়েছে মনে করো 3 আর 6। তোমার প্রথম কাজ হচ্ছে এই সংখ্যাগুলোর গুণনীয়ক গুলোকে বের করে নেওয়া। লক্ষ্য করো, আমরা 3 যদি গুণনীয়ক বের করি তাহলে আমাদের বের হয় 1 গুণ 3, এছাড়া কিছু নেই। আবার যদি 7 এর গুণনীয়ক বের করো 1 গুণ 7, এটা ছাড়াও কিছু নেই। আর যদি আমরা এই জোড়াটার বিষয়টা একটু দেখি, তাহলে 3 এর গুণনীয়ক দেখো 1 গুণ, আমরা জানি 3, আর 6 এর গুণনীয়ক হয় 1 গুণ 6, মানে 1 আর 6। আবার পরে হয় দেখো 2 গুণ 3, 3 দুগুণে 6। একটু লক্ষ্য করে দেখো, আমাদের প্রথম জোড়ার গুণনীয়কের মাঝে 1 ছাড়া আর কোনো গুণনীয়কের মিল নেই। যদি দেখো যে দুইটা সংখ্যার গুণনীয়কের মাঝে শুধু 1 মিল আছে, 1 ছাড়া আর কোনো গুণনীয়কের মিল নেই, তাহলে ওই জোড়াটা সবসময় হয় সহ এই যে মৌলিক। এবার যদি আমরা এটা একটু লক্ষ্য করে দেখো, 3 আর 6 এর মাঝে 1 1 তো গুণনীয়কের মিল আছে, আবার দেখো 3 আর 3 ও মিলে গেছে। তাহলে 1 ছাড়া যেহেতু অন্য গুণনীয়কের মিল হয়ে গেছে, তার মানে 3 6 এই জোড়াটা অবশ্যই আমাদের সহমৌলিক নয়। সহমৌলিক এই যে নয়। তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার হলাম, কোনটা সহমৌলিক আর কোনটা সহমৌলিক নয়। যখনই আমরা দেখব 1 শুধু মিল আছে গুণনীয়কের মাঝে, সেটা সহমৌলিক, আর 1 বাদে আদার্স গুণনীয়কের মিল হয়ে গেলে সেটা সহমৌলিক নয়। তাহলে এটা ক্লিয়ার হওয়ার পরে দেখো আমরা লিখে রাখছি √5 = p/q এবং p ও q পরস্পর সহমৌলিক সংখ্যা এবং q greater than 1। এবার আমরা উভয় পক্ষকে বর্গ করব। তাহলে এটার যদি উভয় পক্ষকে আমরা বর্গ করি, দেখো আমাদের হবে √5 এর উপরে হোল স্কয়ার, আর এখানে হবে p স্কয়ার ডিভাইডেড বাই q স্কয়ার। এইখানে লিখবো বর্গ করে। এবার আমরা জানি বর্গ করলে রুট আর স্কয়ার কেটে গেলে শুধু 5 থাকে, আর এখানে থাকে p স্কয়ার ডিভাইডেড বাই q স্কয়ার। এবার উভয় পক্ষকে q দ্বারা গুণ করে দেব আমরা। তাহলে আমাদের হবে দেখো 5q, আর এটা হবে p স্কয়ার ডিভাইডেড বাই q স্কয়ার এর সাথে গুণ হচ্ছে q। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 5q থাকে, আর এখানে উপরের একটা q আর নিচের দুইটা q কেটে দিলে আমাদের উপরে থাকে p স্কয়ার, নিচে থাকে শুধু q। এখন দেখো আমাদের যে অবস্থান তৈরি হয়েছে সেখানে লক্ষ্য করতে পারছো 5q আর এখানে p স্কয়ার ভাগ q। আমরা তাকায় কিন্তু দেখতে পাচ্ছি বা লক্ষ্য করতে পারছি
এটা একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কেন? কিউ এর মানটা তুমি যেটাই ধরো না কেন সব সময় দেখতে পাবা যে এটা একটা পূর্ণ মান আসবে। যেমন 2 নাও 5 দুগুণে 10 হবে, একটা পূর্ণ সংখ্যা। 3 নাও 3 5 15 হবে, একটা পূর্ণ সংখ্যা। কিন্তু এই জায়গায় লক্ষ্য করে দেখো, একটা লব আছে আর একটা হর আছে। তো একটা লব আর হর যুক্ত সংখ্যাকে সবসময় বলা হয় ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমরা দেখো √5টা যখনই আমরা পি বাই কিউ এর সমান ধরলাম, মূলদের এই জায়গাতে এসে এমন একটা আকার আসছে, একটা পূর্ণ সংখ্যার একটা ভগ্নাংশ সংখ্যা। এখন এই পূর্ণ সংখ্যার ভগ্নাংশ সংখ্যা পরস্পর দেখো সমান এসেছে। তে আমরা কি বলতে পারি যে একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ সংখ্যা সমান হতে পারে? অবশ্যই হতে পারে। কারণ দেখো, তোমাদের কাছে আমি কিছু উদাহরণ দিচ্ছি, আশা করি এইগুলো আমাদের ভিডিওটা পোস্ট করে সুন্দরভাবে তুলে নিবা। তুলে নিলে এই বিষয়গুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। আমি এইগুলো একটু মুছে ফেলছি, তোমরা লক্ষ্য করো। তাহলে আমরা এখন দেখি যে একটা পূর্ণ সংখ্যার একটা ভগ্নাংশ সংখ্যা সমান হতে পারে কি। দেখো তো, তোমাকে কেউ বললো 10, আর আমি এই পাশে লিখলাম যে 20/2। একটু লক্ষ্য করে দেখো, এটাও 10, এটাও। যদি 20কে 2 দ্বারা ভাগ করি 10ই হয়, তার মানে 10। তাহলে দেখো, একটা অনায়াসে একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ সংখ্যা সমান হতে পারে। মনে করো আমি লিখলাম 5, আর এখানে লিখলাম 50/10। লক্ষ্য করে দেখো, এটা আর এটা পরস্পর সমান। তার মানে স্বাভাবিক ওয়েতে একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ সংখ্যার সমান হতেই পারে, স্বাভাবিক। তবে এই জায়গায় একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ সংখ্যা সমান হবে না। এই জায়গায় সমান চলে এসেছে। এখন বলো তো কি ধরার জন্য এরা চলে এসেছে? এই যে √5 কে মূলদ ধরার কারণে এরা, যেটা অসম্ভব বিষয় এখানে সম্ভব হয়ে গেছে, যে পরস্পর সমান হয়ে গেছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা আর এটা কখনো যেহেতু সমান হওয়া সম্ভব নয়, তার মানে √5ও কখনো মূলদ হওয়া সম্ভব নয়। তাহলে এই কথাটাই আমরা এখানে লিখে দেব, সুন্দরভাবে নোট করে দিচ্ছি। দেখো, তোমরা যদি একটু বুঝো, আশা করি এইগুলো সমস্যা হবে না। তাহলে আমরা এখানে এখন কি লিখবো? আমরা লিখবো স্পষ্টতই 5কিউ পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, এবং p²/কিউ ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। তাহলে একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ সংখ্যা কখনো সমান হতে পারে না, যেহেতু পি ও কিউ পরস্পর সহমৌলিক। তাহলে ওই কথাটা আমরা লিখবো যে 5কিউ এবং p²/কিউ সমান হতে পারে না। কেন পারে না আমরা বলে দেব, পি ও কিউ পরস্পর সহমৌলিক, সহমৌলিক এবং কিউ >1, তাই এটা কখনো সম্ভব নয় পরস্পর সমান হওয়া। একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ সংখ্যা সমান হতে পারে না। তাহলে যেহেতু সমান চলে আসছে, এমন বলছি সমান হতে পারে না, তাহলে অবশ্যই আমাদের 5কিউ নট ইকুয়াল p²/কিউ। তাহলে 5কিউ p²/কিউ এর সমান এসেছিল কার জন্য? মূলদ ধরার কারণে। তাহলে আমরা বুঝতে পারছি এটাও মূলদ নয়। তাহলে আমরা বলবো যে অর্থাৎ √5টা অবশ্যই p/কিউ এর সমান হতে পারে না। তাহলে √5 যদি p/কিউ এর সমান হতে না পারে, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি যে √5 কি সংখ্যা? এই যে অমূলদ সংখ্যা। আমরা আশা করছি সুন্দরভাবে বিষয়টা ক্লিয়ার হয়েছে। দেখো, একটা সংখ্যারে কিভাবে অমূলদ সংখ্যা প্রমাণ করতে হয়। প্রথমে মূলদ ধরে নিতে হয়, ধরে নেওয়ার পরে আমাদের একটা পূর্ণ আর একটা ভগ্নাংশ আকার পরস্পর সমান আসে। পূর্ণ আর ভগ্নাংশ যে কোনো মূল্যে সমান হতেই পারে, তবে যদি সহমৌলিক জোড়া হয় পি আর কিউ, জীবনে কোনোদিন তারা সমান হবে না। কিন্তু যেহেতু চলে আসছে, তাই আমরা বলি স্পষ্টতই 5কিউ পূর্ণ সংখ্যা এবং এটা ভগ্নাংশ সংখ্যা, এটা আর এটা সমান হতে পারে না। কেন পারে না? পি ও কিউ পরস্পর সহমৌলিক বলে। তাহলে এটা আর এটা সমান আসছে, এটা সম্ভব নয়। সমান কার জন্য আসলো? মূলদ ধরার কারণে। তাহলে এটাও p/কিউ এর সমান হওয়া সম্ভব নয়। তার মানে আমরা বুঝতে পারছি √5 একটি অমূলদ সংখ্যা। এখন তোমাকে যদি স্যার বলে √7 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো, খুব ইজি। এই বিষয়টা পুরোটাই তুমি সুন্দরভাবে আয়ত্তে রাখবা। জাস্ট এখানে 5 এর জায়গাতে সব জায়গায় 7 কনভার্ট করে দাও, তাহলে তোমার √7 হয়ে যাবে। যদি 10 চাই, ওই 5 এর জায়গাতে 10 গুলো বসাই দাও, তোমার ম্যাথ হয়ে যাবে। আশা করছি আমরা এই অঙ্কটা বুঝতে পারছি।
এটা যদি আমাদের বোঝা যায়, তা আমি যে তোমাদের ম্যাথ গুলো করালাম 20 নম্বর, 9 নম্বর আর 10 নম্বর, এই তিনটা মিলে সুন্দরভাবে একটা সৃজনশীল তৈরি হয়, এবং এই সৃজনশীলটাই তোমাদের সালের কোশ্চেনে দেখা যায় যতবার আসছে। তোমরা অনুশীলনীর 22 নম্বর অঙ্কটাও দেখতে পারো, এই তিনটা নিয়েই রিলেটিভ একটা সৃজনশীল দেওয়া আছে। এই তিনটা মিলে আমাদের 22 নম্বর অনুশীলনীতে যে সৃজনশীলটা আছে সেটার মতো সৃজনশীল তৈরি হয়, এবং তোমরা আশা করি ওই সৃজনশীলটা এখন অনায়াসে পারবে যদি এই তিনটার সলিউশন তোমরা ভালো করে দেখে নাও। আমাদের এই চ্যাপ্টারে 3 ধরনের সৃজনশীল হতে পারে, তার মধ্যে এক ধরনের ক্লিয়ার হলো, আর 2টা আছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো। আমরা আগামী ক্লাসে দ্বিতীয় যে সৃজনশীল আসতে পারে সেইটা নিয়ে স্যার ক্লাস শুরু করবে। ভালো থাকবে সবাই, স্যারের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম।